আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মুঘল যুগ শেষ হওয়ার পরে যে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলোর উত্থান হয়েছিল তার মধ্যে বাংলা নিয়ে। আমরা আগের দিন মারাঠা নিয়ে সম্পূর্ণ আলোচনা করে দিয়েছিলাম। তো আজকে পরবর্তী যে আঞ্চলিক যে সকল রাজ্যসমূহগুলো রয়েছে সেই আঞ্চলিক রাজ্যসমূহের তোমাদের হচ্ছে বাংলা, যেটা থেকে প্রত্যেকবার কম বেশি একটা করে প্রশ্ন এসে থাকে, সেই পাঠটা নিয়ে। তো বাংলা সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে বাংলা সম্পর্কে আলোচনা করতে গিয়ে সবার আগে আলোচনা করতে হবে আমাদের মুর্শিদ কুলি খাঁ সম্পর্কে। 1717 সাল, মনে পড়ছে স্টুডেন্টস? ফারুক শিওরের ফরমান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ফারুক শিওরের ফরমান, ফারুক শিওরের নোট করবে ফরমান কত সালে জারি হয়? ফারুক শিওরের ফরমান জারি হয়েছিল 1717 খ্রিস্টাব্দে। মুঘল বাদশা ছিল ফারুক শিওর, তার সে একটা ফরমান জারি করেছিল এবং মুর্শিদ কুলি খাঁকে সুবেদার পদে নিযুক্ত করে। তাই মানে এই না যে এই ফরমান অনুযায়ী সুবেদার নিয়োগ করে, জাস্ট বললাম ফারুক শিওরের ফরমান ইংরেজদের সঙ্গে হয়েছিল, সেটা আলোচনায় আসবে। তবে 1717 সালেই ফারুক শিওর যখন সিংহাসনে আসে তখন মুর্শিদ কুলি খাঁকে সুবেদার পদে নিয়োগ করে। এই সময় থেকেই বাংলায় পুনরায় স্বাধীন নবাবের সূচনা হয়েছিল। ঠিক আছে, বাংলার প্রথম স্বাধীন নবাবকে যদি প্রশ্ন হয় সেটা কিন্তু হবে শশাঙ্ক। তারপরে কিন্তু সেটা আমাদের চলে গেছিল, প্রত্যেকেই জানি আমরা। তারপরে মুর্শিদ কুলি খাঁকে যখন বাংলায় আবার সুবেদার পদে নিয়োগ করে তখন আবার স্বাধীন নবাবী পদ শুরু হয়। তিনি কৃষকদের তক্কাভি ঋণের ব্যবস্থা করেছিলেন। এই তক্কাভি ঋণটা কে ব্যবস্থা করেছিল? মুর্শিদ কুলি খাঁ। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনি রাজধানী কোথা থেকে কোথায় ট্রান্সফার করেছিলেন? ঢাকা থেকে মুর্শিদাবাদ। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী কে স্থানান্তর করেছিল? সেটা করেছিল মুর্শিদ কুলি খাঁ। তো আমাদের এখান থেকে দুটো প্রশ্ন, শশাঙ্কের পরবর্তী যদি বলা হয় বাংলার স্বাধীন নবাব কে ছিল পুনরায়, সেটা হলো আমাদের মুর্শিদ কুলি খাঁ। এবং কে ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করেছিল? সেটা করেছিল আমাদের হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। ঠিক আছে, পরবর্তী পাঠটা আমাদের কি রয়েছে? আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁর আসল নাম ছিল মির্জা বেন্দে বা মির্জা মোহাম্মদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মক্কা থেকে ফিরে আসার পর তার নাম হয় হাজী মোহাম্মদ। 1728 খ্রিস্টাব্দে সুজাউদ্দিন তাকে আলীবর্দী উপাধি গ্রহণ দিয়েছিলেন। ভেরি ভেরি আলীবর্দী উপাধি কে গ্রহণ করেছিল? আলীবর্দী উপাধি গ্রহণ করেছিল আলীবর্দী খাঁ। এবং এই আলীবর্দী উপাধিটা কে দিয়েছিল? সুজাউদ্দিন। সালটাও তো ইম্পর্টেন্ট না, এখানে সালটা পরীক্ষা অত আসে না, তবে কে উপাধি দিয়েছিল সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 1741 থেকে 1751 পর্যন্ত বারংবার মারাঠা এবং বর্গীদের আক্রমণের ফলে বাংলা বিপর্যস্ত হয়। ইংরেজদের সম্পর্কে তারা বিখ্যাত উক্তি ছিল, স্থলে আগুন না লাগলে তার নিবারণ করা কঠিন হয়ে পড়ে, জলে আগুন লাগলে তা নিবারণ করবে কে? এই মানে ফেমাস যে উক্তিটা যেটা দিয়েছিল হচ্ছে ইংরেজদের জন্য, যে যদি স্থলে আগুন লাগে তাহলে সেটাকে থামানো যায়, কিন্তু জলে যদি আগুন লেগে যায় মানে যদি বড় বিপদ চলে আসে সেইটাকে থামাবে কে? তো এই উক্তিটা আমাদেরকে দিয়েছিল, এই উক্তিটাও দিয়েছিল আমাদের হচ্ছে আলীবর্দী খাঁ, যেটা কিন্তু পরীক্ষার জন্য তোমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট। স্টুডেন্টস, তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে আমাদের আজকে যে সকল নোটসগুলো প্রোভাইড করা হচ্ছে সেটা কিন্তু স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে। সেখানে তোমাদের বালুঘাটে আমাদের হেড অফিস রয়েছে, যেটা সম্পূর্ণ আবাসিক, অনাবাসিক, ছেলে মেয়ে হোস্টেল ফেসিলিটিস সহ। এবারেও গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদা আমাদের ব্রাঞ্চেস রয়েছে। সেখানে আরপিএফ বলো, তোমাদের রেলওয়েজ বলো, এসএসসি জিডি, এনএম জিএনএম, ডব্লিউপি, কেপি কনস্টেবল, ফুড এসআই, ক্লার্কশিপ সমস্ত প্রিপারেশন চলছে। তোমরা অবশ্যই এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মধ্যে দিয়ে আমাদের সাথে যোগাযোগ অবশ্যই করতে পারো। যদি কোনো প্রবলেম হয় এই নাম্বারেও তোমরা যোগাযোগ করে নিতে পারবে। দীর্ঘ 8 বছর ধরে কিন্তু আমরা এই পরিষেবা দিয়ে চলেছি এবং হাজার হাজার ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের এখান থেকে সফলতার মুখ দেখছে। আমাদের এখানে ফ্যাসিলিটিস সম্পর্কে যা রয়েছে এটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাদের এই পিডিএফটা পেয়ে যাবে, যেখানে আমাদের ক্লাস নোটস সহ এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা পেয়ে যাবে, যেখানে আমাদের ফ্যাসিলিটিসগুলো সব রয়েছে। এখানে আমাদের প্রতিটা বই, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট পিডিএফ আকারে দেওয়া হয়, ওএমআর শিটের সম্পূর্ণ মক টেস্ট, ক্লাসের অনলাইন এবং রেকর্ডেড ভার্সন, মাঠের প্রিপারেশন, প্র্যাকটিস মানে ট্রেনার দ্বারা প্র্যাকটিসেস, সন্ধ্যাবেলা আবাসিকে ম্যাডাম আসেন, সারাদিনের ক্লাসে কোনো প্রবলেম হলে প্রবলেম সলভ, অ্যাপের ক্লাস, ইউটিউবে ফ্রি ক্লাস, পেইড ক্লাস সবই রয়েছে। টেলিগ্রামে যুক্ত থাকবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবাসিকে থাকা খাওয়ার খরচ সম্পর্কে সম্পূর্ণ বিশদে দেওয়া রয়েছে, অ্যাডমিশন ফিস কত কি রয়েছে তার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। যারা অনলাইন ক্লাস করতে চাইছে অনলাইনের ফি স্ট্রাকচার সম্পূর্ণটা এখানে কিন্তু প্রোভাইড করা রয়েছে, কোথায় পেমেন্ট করবে, কোথায় হোয়াটসঅ্যাপ করবে, কোথায় ডিটেলস সেন্ড করবে সব দেওয়া রয়েছে। আমাদের সম্পূর্ণ ক্লাসরুম, এসি ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই কানেকশন থেকে শুরু করে যা যাবতীয় ফ্যাসিলিটিস দরকার সবকিছুই কিন্তু আমাদের এখানে অন্তর্নিহিত রয়েছে। তো আমাদের এখানে আর দেরি করো না, ভর্তি হওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে। আমরা এতক্ষণ অব্দি যেটা আলোচনা করলাম সেটা হলো বাংলা সম্পর্কে।
বাংলা সম্পর্কে আলীবর্দী খাঁ সম্পর্কে আমরা সবকিছু আলোচনা করে দিলাম। এইবার আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করবো সব থেকে মানে হট টপিক আজকের, সেটা হলো সিরাজদৌল্লা, যেখান থেকে প্রায় সব পরীক্ষাতেই 90% কমন আসবে, এটা আমরা বলতেই পারি। সিরাজদৌল্লা কত সালে সিংহাসনে বসে? 1757 সালের 10ই এপ্রিল আলীবর্দী খাঁ যখন মারা যায়, তখন তার নাতি, ছেলে কিন্তু ছিল নাতি, সিরাজদৌল্লা কিন্তু সিংহাসনে আসীন হন। সিরাজ কলকাতার নাম তিনি করেছিলেন আলীনগর। ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক, যে আলীনগর নামকরণ, কলকাতার আলীনগর নামটা কে করেছিল? তো কলকাতার আলীনগর নাম করেছিল আমাদের সিরাজদৌল্লা। 1757 সালের 9 ফেব্রুয়ারি ইংরেজ সিরাজদের সঙ্গে আলীনগরের সন্ধি করে, মানে আলীনগরের সন্ধি মানে কলকাতার সন্ধি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত সালে আলীনগরের সন্ধি হয়েছিল? 1757 সালের 9 ফেব্রুয়ারি। আর রিপিট, 1757 সালের 9 ফেব্রুয়ারি ইংরেজদের সঙ্গে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। সন্ধির শর্তানুসারে ইংরেজরা বিনা শুল্কে কলকাতায় দুর্গ নির্মাণ করেছিল এবং মুদ্রা প্রচলনের অধিকারও পায়। মানে ভাবতে পেরেছো, শুধুমাত্র কিন্তু যে কলকাতায় দুর্গ নির্মাণ করবে, বিনা শুল্কে বাণিজ্য করবে তাই নয়, তারা নিজস্ব মুদ্রা পর্যন্ত তৈরি করেছিল। তো আমাদের এই আলীনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হয়েছিল 1757 সালের 9 ফেব্রুয়ারি। এবং কার কার মধ্যে আলীনগরের সন্ধিটা স্বাক্ষরিত হয়েছিল? সেটা হয়েছিল ইংরেজ এবং সিরাজদৌল্লার মধ্যে। তার পরবর্তী যে ডিটেলসটা রয়েছে, এটা পরীক্ষার জন্য আরো ইম্পর্টেন্ট। পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্টস। এটা কিন্তু আমরা ছোট নেই, শুধু সাল পড়বো, কমন আসবে না। তোমাদের কিন্তু সাল এবং ডেট দুটোই মনে রাখতে হবে। 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং সেখানে ইংরেজরা সিরাজকে কিন্তু পরাজিত করে। কার কার মধ্যে হয়েছিল? সিরাজদৌল্লা এবং ইংরেজদের মধ্যে আমাদের যে মানে ইয়ের যুদ্ধটা কি বলে তোমার, পলাশির যুদ্ধ, সেটা কিন্তু সংগঠিত হয়েছিল ইংরেজ এবং তোমার হচ্ছে সিরাজের মধ্যে। এবং এর মধ্যে দিয়ে বাংলার শেষ স্বাধীন নবাবের পদ অবসান হয়ে যায়। এক কথায় প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাবকে? সেটা হলো আমাদের সিরাজদৌল্লা। এবং কোন যুদ্ধের মধ্যে দিয়ে সেটার অবসান ঘটে? 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধের মধ্যে দিয়ে এই পদের কিন্তু অবসান ঘটেছিল। ঠিক আছে, পরবর্তী পার্টে আমরা এগিয়ে যাবো। মির্জাফর। যখন সিরাজদৌল্লাকে হারিয়ে দেওয়া হলো, তারপরে মির্জাফর বাংলা, বিহার এবং ওড়িশায় ইংরেজদের অবাধ বাণিজ্যের অধিকার প্রদান করেছিল। মাথায় রাখবে, মির্জাফরকে কিন্তু ইংরেজরাই সিংহাসনে আসীন করেছিল যাতে করে সে তারা তার গোলামের মতো থাকে। 1760 সালে ইংরেজরা মির্জাফরকে অপসারিত করে তার জামাতা মীর কাসিমকে আবার নবাব পদে বসান। এরপরে 1763 সালে মীর কাসিমকে সরিয়ে ইংরেজরা পুনরায় আবার মির্জাফরকে আবার নবাব পদে আনেন। কেন মাঝখানে মীর কাসিম কিন্তু সম্পূর্ণভাবে যখন বক্সারের যুদ্ধ হয়, মেনলি ওকে সরানোর কারণ হলো 1764 সালে যে বক্সারের যুদ্ধটা হয়েছিল, যার মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষকে প্রায় মেন মানে বক্সারের যুদ্ধ থেকেই স্টুডেন্ট শুরু হয় ইংরেজের ভারতের একদম মানে পুরোটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরো প্রবেশ। মীর কাসিম, দ্বিতীয় শাহ আলম এবং সুজাউদ্দৌলা, মানে মুঘল সম্রাট ছিল শাহ আলম, মীর কাসিম, সুজাউদ্দৌলা, তিনজনকে একসাথে হারালো, গোটা ভারতবর্ষকে হারিয়ে দিয়েছিল। এতদিন পর্যন্ত হচ্ছিল কি, তারা শুধু বাংলাকেই হারাচ্ছিল, কিন্তু এখন গোটা ভারতবর্ষকে একসাথে এক ছায়ার তলে হারালো। ওই জন্য তাকে যখন দেখলো যে মীর কাসিম তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন আবার যখন বক্সারের যুদ্ধে হারিয়ে দিল। হারিয়ে দেওয়ার পরে 1764তেই যখন হারিয়ে দিয়ে সাথে সাথে আবার মির্জাফরকে আবার নবাব পদে আসীন করে। কেন মির্জাফর কিন্তু তাদের কথা মতোই ওঠা এবং বসা করত। তারপরে হচ্ছে মীর কাসিম। 1760 খ্রিস্টাব্দে ইংরেজরা মীর কাসিমের সিংহাসনের অধিকার প্রদান করেছিল। 1763 খ্রিস্টাব্দে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি তোমার হচ্ছে রাজধানী মুর্শিদাবাদ। আগে কি ছিল, ঢাকা থেকে মুর্শিদাবাদে আনলো আলীবর্দী খাঁ। তারপরে কি হলো, মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরের রাজধানী স্থানান্তর কে করেছিল? সেটা করেছিল আমাদের হচ্ছে মীর কাসিম। ঠিক আছে, আলীবর্দী খাঁ কেন বলছি, মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করে এবং এই মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরের রাজধানী স্থানান্তর করেছিল হচ্ছে আমাদের মীর কাসিম। 1764 খ্রিস্টাব্দে কেবলই যেটা বললাম, বক্সারের যুদ্ধে মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলম মিলিতভাবে ইংরেজদের কাছে পরাজিত হয় এবং ভারতে কিন্তু ভারতের আধিপত্য প্রায় সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় এবং ইংরেজদের আধিপত্য খুবই স্ট্রং হয়ে ওঠে। পরবর্তী শাসকগণ নজমউদ্দৌলা। এই সময় বাংলায় ইংরেজরা দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন করেছিল। কত সালে? 1765 সাল থেকে। 1765 সালে ইংরেজরা দ্বিতীয় শাহ আলমকে হারিয়ে সেখান থেকে দেওয়ানি লাভ করে
এবং দেওয়ানি লাভের মধ্যে দিয়ে তারা যেরকম খুশি সেরকম ভাবে, এই যে হল লেখাই আছে এখানে, দেওয়ানি লাভ করে যেরকম খুশি সেভাবে চালিত হয়। মানে কি, আমার নির্বাচিত রাজা সিংহাসনে থাকবে, আমি রাজত্ব করব না, রাজত্ব ওই করবে, কিন্তু সে আমার কথা মতো চলবে। এই দ্বৈত শাসন ব্যবস্থার কিন্তু সূচনা হয়ে গেছিল, ঠিক আছে, যেটা করেছিল রবার্ট ক্লাইভ। মুবারকউদ্দৌলা তিনি ছিলেন বাংলার শেষ নবাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অফিসিয়ালি যদি বলা হয় বাংলার শেষ নবাবকে, তো বাংলার শেষ নবাব ছিল হচ্ছে মুবারকউদ্দৌলা। এরপরে 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটায়, সেটা ঘটিয়েছিল আমাদের ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1772 খ্রিস্টাব্দে। এটা অ্যাকচুয়ালি 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মধ্যে দিয়ে অফিসিয়ালি কিন্তু মানে ইয়েটাকে সরিয়ে দেওয়া হয়েছিল, দ্বৈত শাসন ব্যবস্থাকে। এবং দ্বৈত শাসন ব্যবস্থা মানে কি, আমি উপরে আছি, শাসন আরেকজন করবে, বলে যে না ওগুলো দরকার নেই, রেগুলেটিং অ্যাক্ট জারি করে দিল, এবার আমরা ডাইরেক্ট শাসন করব, আমরা কোম্পানি বা ডাইরেক্ট শাসন করবে, তো সরাসরি শাসনের নিয়ন্ত্রণাধীন তারা কিন্তু পেয়ে যায়। এরপরে আসলো অযোধ্যা। অযোধ্যায় সফদারগঞ্জ এবং আব্দুল মনসুর। 1748 খ্রিস্টাব্দে মুঘল বাদশাহ আহমেদ শাহ তাকে ওয়াজির পদে নিয়োগ করেছিল। এই আহমেদ শাহ অযোধ্যায় মানে সফদারগঞ্জকে ওয়াজির পদে নিয়োগ করে এবং এলাহাবাদ রাজ্যটি দান করেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এলাহাবাদ রাজ্যটি কে দান করেছিল, সেটা করেছিল মুঘল বাদশাহ মোহাম্মদ শাহ। এবং তাকে অযোধ্যার নবাব, যে অযোধ্যার নবাবকে কি বলা হতো আমাদের, ওয়াজির বলা হতো। এই ওয়াজির পদে আমরা ওয়াজির কথা তোমরা দাবা খেলার সঙ্গে অনেকেই দেখতে পাবে। তো ওয়াজির পদে নিয়োগ করা হয়েছিল কাকে, সফদরগঞ্জকে, এবং তাকে এলাহাবাদ রাজ্যটা দান করা হয়। তিনি 1742 খ্রিস্টাব্দে পাটনা দখল করেন এবং 1748 খ্রিস্টাব্দে আহমেদ শাহ আবদালের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে। মানে যে তাকে বসিয়েছে, সরি না ঠিকই আছে, হ্যাঁ, আহমেদ শাহ তাকে সিংহাসন, তারপরে আহমেদ শাহ আবদালের বিরুদ্ধে সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল কে, সফদরগঞ্জ, ঠিক আছে। সুজাউদ্দৌলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবার, তিনি মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমকে নিজের রাজ্যসভায় আশ্রয় দিয়েছিল। সুজাউদ্দৌলা যখনই তাকে আশ্রয় দেয় তখন ইংরেজরা ক্ষিপ্ত হয়ে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে তিনজনকেই, একদিকে ছিল মীর কাসিম, সুজাউদ্দৌলা, তিনজনকে একসাথে হারালো এবং এলাহাবাদের সন্ধি করতে বাধ্য করালো সুজাউদ্দৌলাকে। সুজাউদ্দৌলার সঙ্গে এলাহাবাদের সন্ধি কত সালে হয়েছিল, 1765 খ্রিস্টাব্দে, ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং এই সন্ধির মধ্যে দিয়ে তারা কিন্তু বাংলা, বিহার, উড়িষ্যায় দেওয়ানি এলাকায় বিনা শুল্কে বাণিজ্য করার জন্য। 1773 খ্রিস্টাব্দে তিনি ওয়ারেন হেস্টিংসের সঙ্গে বেনারসের চুক্তি করতে বাধ্য হয় এবং এর মাধ্যমে ইংরেজদের কাছ থেকে এলাহাবাদ তিনি ক্রয় করে নিয়েছিলেন। মানে এলাহাবাদ কিনতে, মানে নিজের জায়গাকে নিজেই কিনতে আবার বাধ্য হয়েছিল। এরপরে একটা মহীশূর নাম মানে আমাদের হায়দার আলী এবং টিপু সুলতান। 1767 খ্রিস্টাব্দে হায়দার আলী ইংরেজদের আশ্রিত কর্ণাটকের নবাবকে আক্রমণ করলে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের সূচনা হয়ে যায়। ভেরি ইম্পর্টেন্ট, ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল, 1769 খ্রিস্টাব্দে। এই দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয় এবং মাঝরাজের সন্ধি দিয়ে এটাকে স্বাক্ষরিত হয়ে এটাকে সমাপ্ত হয় এবং প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে। তারপরে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়েছিল 1780 সালে। তাহলে ডেটগুলোই তোমাদের ইম্পর্টেন্ট, বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এরপরে চলে আসলো আমাদের হচ্ছে টিপু সুলতান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যাঙ্গালোরের সন্ধি কার কার মধ্যে হয়েছিল, ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল টিপু সুলতান এবং লর্ড কর্নওয়ালিসের মধ্যে। তো লর্ড কর্নওয়ালিস তো এখানে নেই, এখানে তোমরা পাবে ইংরেজ, বা ডাইরেক্ট কোশ্চেন আসলে লর্ড কর্নওয়ালিসও পেতে পারো। কত সালে, 1784 সালে লর্ড কর্নওয়ালিসের সাথে টিপু সুলতানের ম্যাঙ্গালোরের সন্ধি হয় এবং তার মধ্যে দিয়ে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে। এরপরে 1790 খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়, ত্রিবাঙ্কুর আক্রমণ করে এবং তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সূচনা হয় 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল, সেটা স্বাক্ষরিত হয়েছিল 1792 খ্রিস্টাব্দে। এবং শ্রীরঙ্গপত্তমের সন্ধি কার কার মধ্যে হয়েছিল, টিপু সুলতান এবং ইঙ্গ-মহীশূর, এক কথায় মানে ইংরেজ এবং টিপু সুলতানের মধ্যে, তো ইংরেজ এবং মহীশূরের মধ্যে এটার কিন্তু হয়েছিল। লর্ড ওয়েলেসলি এরপরে তাকে, টিপু সুলতানকে অধীনতামূলক মিত্রতা নীতি করাতে বাধ্য হয়েছিল এবং তিনি সেটাকে প্রত্যাখ্যান করেন। এরপরে আবার সূচনা হয়ে যায় তৃতীয় ইঙ্গ-মহীশূর। এই যে অধীনতামূলক মিত্রতা নীতি, তুমি আমার অধীনেই থাকবে কিন্তু তুমি আমার বন্ধু, এই এক হচ্ছে জালিবাজ যে এক নীতি, এই নীতির প্রয়োগটা কে ছিল, সেটা হলো আমাদের লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি এই জালি নীতির প্রবর্তন করেছিলেন, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে আমাদের ক্লাসটা ছিল বাংলার উপরে, আমরা যেখানে আলোচনা করলাম বাংলার সম্পূর্ণ পাঠটা নিয়ে, আমরা কিন্তু এখানে বাংলা গোড়াটা কিন্তু এখানে কমপ্লিট করে দিলাম, যে বাংলা ইংরেজদের সঙ্গে কিভাবে যুদ্ধ হয়েছিল সেগুলো। আমরা পরবর্তী দিনে আলোচনা করব শিখ সম্প্রদায়। শিখ সম্প্রদায় কারা কারা ছিল, কে কে কিভাবে নিযুক্ত ছিল, কারা কারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কে কিভাবে ইনভলভ ছিল, সম্পূর্ণ বিষয়টা কিন্তু আলোচনা করব। তো স্টুডেন্টস,
আজকের যে আমাদের যে ক্লাসটা, আজকের ক্লাসটা কিন্তু এতটাই, ঠিক আছে। আশা করছি যে ছোট ছোট করে এর আগে দিন আমরা মারাঠা কমপ্লিট করলাম, আজকে বাংলা, তারপর দিন শিখ, এই ছোট ছোট করে তোমরা খালি ক্লাসগুলো করতে থাকো, কমপ্লিট করতে থাকো, এবং ধীরে ধীরে আমি যা যা নোট করছি সেগুলো কিন্তু স্টুডেন্টস সেগুলো নোট করতে থাকো। কেননা শুধুমাত্র আমি যেগুলো পড়িয়ে দিচ্ছি শুধুমাত্র এইটুকু করলে নয়, এর পাশাপাশি যে ইনফরমেশন গুলো দিচ্ছি সেগুলোও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ততটাই গুরুত্বপূর্ণ যতটা কিনা এগুলো আমাদের গুরুত্বপূর্ণ। তো তার জন্য এই পিডিএফটা নিয়ে তোমরা কিন্তু সেগুলো নোট করতে শুরু করো। পিডিএফ পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, এবং অবশ্যই মাথায় রাখবে স্টুডেন্টস, এই বইয়ে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এক এক করে অন্তর্নিহিত করা রয়েছে। এই বইগুলোর লিঙ্কও তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো থেকে তোমরা ডাইরেক্ট সেখান থেকে পারচেস করতে পারো। এবং আমাদের কোচিং এর জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে যারা যারা কোচিং এ আমাদের অ্যাডমিশন নিতে চাও। তোমাদের যাদের যাদের ক্লাসগুলো ভালো লাগছে স্টুডেন্টস, কাইন্ডলি ক্লাসেসগুলো তোমরা শেয়ার করতে ভুলো না। তোমরা যে সকল হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপগুলোতে রয়েছো, এডুকেশনাল গ্রুপ, সেগুলোতে শেয়ার করো। এবং তোমাদের যদি নিজস্ব কোনো মন্তব্য থাকে অবশ্যই তোমরা কিন্তু সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটাই। পরবর্তী ক্লাসে তোমার সঙ্গে কালকে দেখা হচ্ছে একই সময় একই জায়গায় তুষার স্যারের সঙ্গে সেরা ইতিহাসের ক্লাস নিয়ে, যার পরবর্তী পাঠ হবে পাঞ্জাব। তো স্টুডেন্টস, আজকের মতো এতটাই। নমস্কার।